কোনোদিন পরিবর্তন হব না কথা ছিল নাকি? মিলা বিড়বিড় করতে করতে বেরিয়ে আসে রুম থেকে। খাওয়া শেষ করে রাহা উপরে উঠে আসে। অনন্যা শেখ বাকি খাবার ফ্রিজে তুলে রাখে। রাহা করিডর থেকে নিজের ব্যাগ তুলে নেয় হাতে। তারপর ধীরে ধীরে রুমের দিকে এগিয়ে যায়। ভয়ে ভয়ে রুমের ভেতর প্রবেশ করে দেখে আকাশ রুমে নেই। এতক্ষণ যেন দম বন্ধ করেছিল, তাই ফোঁস করে শ্বাস ছাড়ে। দ্রুত ব্যাগটা স্টাডি টেবিলের ওপর রেখে ওয়াশরুমে প্রবেশ করে। আকাশ রুমে আসার আগে শুয়ে পড়বে। ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। চুলগুলো ব্রাশ করে নিয়ে বেঁধে নেয়। এখন চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়লেই হলো। ব্যাস, আকাশের সামনে আর পড়তেই হবে না। বেডের দিকে ঘুরতেই দেখে আকাশ শটান হয়ে দাঁড়িয়ে বুকে দুই হাত গুজে ওর দিকে তাকিয়ে আছে। আকাশের গম্ভীর মুখ দেখে ভয় রাহার আত্মারাম খাঁচা ছাড়া। দ্রুত চোখ সরিয়ে নেয় আকাশের দিক থেকে, পাশ কাটিয়ে বেডের দিকে এগিয়ে যেতে নেয়। আকাশ টেনে ধরে রাহার হাত। রাহা ভয়ে চোখ বন্ধ করে নিয়ে তড়িঘড়ি করে বলে, জীবনেও আর করবো না, কোনো কিছুতেই হাত দেবো না আর কোনোদিন। আকাশ রাহার হাত ধরে নিজের সামনে দাঁড় করায়। তাকায় রাহার ভয়ে কুকড়ে থাকা চোখ মুখের দিকে। ভীষণ খারাপ লাগছে আকাশের। মায়াও হয় ভীষণ। মেয়েটা এখনো ওকে জমের মতো ভয় পাচ্ছে। দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভয় পাচ্ছে কেন? কিছু বলবো না আর। রাহা বলে না কিছু। আকাশ বুক থেকে রাহার মুখ তুলে নিজের মুখের দিকে ধরে। রাহার গালে কপালে ঠোঁটে অসংখ্য চুমু খায়। আবারও জড়িয়ে ধরে বুকের মাঝে। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। রাহা বুকে মুখ গুজে রেখেই বলে, পড়ছিলাম তো। এখনো ভয় পাচ্ছে কেন? কিছু বলবো না তো? স্বাভাবিক হও। রাহা জোরে জোরে শ্বাস নিতে থাকে। এতক্ষণ ভয় করলেও এখন আর ভয় করছে না, বরং আকাশের আদর ভালোবাসা পেয়ে কান্না উপচে বেরিয়ে আসতে চাইছে। আকাশ আবার রাহার মুখ বুক থেকে তুলে দুই হাতে আগলে ধরে। অনেক ব্যথা পেয়েছিলে গালে? আকাশের আদর মাখা বুলিতে রাহা এখন কেঁদেই দেয়। উপর নিচ মাথা নাড়ায়। আকাশ রাহার যেই গালে জ্বর মেরেছিল সেই গালে চুমু খায়। বৃদ্ধাঙ্গুল দিয়ে গালে স্লাইড করে। অপরাধীর ন্যায় বলে, তখন রাগের মাথায় মেরে বসেছিলাম। আমার ছোট্ট পুটে কত ব্যথা পেয়েছিল। আর কখনো মারবো না, প্রমিস করছে। আর জীবনেও মারবো না। রাহা কেঁদে কেঁদে বলে, রাগ উঠলে? রাগ উঠলেও মারবো না। আমার ঝামেলা রানীকে আমি আর কোনোদিন ফুলের টোকাও দেবো না। তোমাকে আঘাত করেছে আমিও ভালো নেই ঝামেলা রানী। মাথা ঠান্ডা হওয়ার পরে বুঝতে পেরেছে কত বড় ভুল করেছে আমি। আমার ঝামেলা রানী তো ঝামেলা করবে, তাই বলে কি এত রাগ করা যাবে? হুম, জীবনেও না। আমি আর কোনোদিনও ঝামেলা করব না। তুমি তো ঝামেলা রানী। ঝামেলা তোমার শিরে উপশিরে মিশে আছে। একটু একটু ঝামেলা করলে সমস্যা নেই, মানিয়ে নেব। শুধু কেউ যখন নিষেধ করবে ওটা ধরো না, নষ্ট করো না। তুমি সেটা করবে না, ধরবেও না। কারণ ইম্পর্টেন্ট কিছুতেও হাত দেবে না। আমি জানি তুমি ইচ্ছে করে কিছু করো না, ভুল করেই হয়েছে। সে ভুল যেন না হয় সেজন্য সবকিছু এড়িয়ে চলবে, কেমন? হুম। আর আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? কত সুন্দর করে বউটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি আমার বউ নেই। একটু চির উপাস ফিরেছে আর অমনি উঠে পালিয়ে গেছে। তুমি আমাকে তোমার কাছে নিয়েছিলে? হ্যাঁ। আমি তো ভেবেছিলাম আমি ভুল করে তোমার কাছে চলে এসেছি। তাই তো। তাই তো উঠে পালিয়ে গেছো, তাই তো? রাহা আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশ রাহার চোখের পানি মুছে দেয়। আমার ছোট্ট বউটাকে মেরেছে। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। কাল থেকে কাজের চাপে বউটাকে আর আদর করা হয়নি। কাল রাতে শোয়ার পর কত কষ্ট হচ্ছিল আমার। তারপর বউটাকে জড়িয়ে ধরে কত আদর করলাম, চুমু খেলাম, বউকে আঁকলে ধরে ঘুমালাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বউ নেই। রাহা আবার জোরে শব্দ করে কেঁদে ওঠে। কেঁদে কেঁদেই বলে, কাল থেকে আমার কত কষ্ট হচ্ছিল, কত কেঁদেছি আমি। মারার পর আদর করিনি বলে? রাহা উপর নিচে মাথা নাড়ায়। তুমি তো ভয় আমার কাছে আসছিলে না। আদর করনি বলেই তো আরো বেশি ভয় করছিল। আকাশ শক্ত করে জড়িয়ে ধরে। মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, আর কখনো মারবো না, ভয় দেখাবো না। অনেক রাত হয়ে গেছে, ঘুমাবে চলো। কাল আবার তোমাকে দিয়ে আসতে হবে। তুমি যাবে না আমার সাথে? আমি তো দিয়ে আসবো। আমার সাথে থাকবে তুমি? আমার অফিস কালকের জন্য ছুটি পেয়েছি শুধু। আকাশ রাহাকে ছেড়ে বেডের দিকে এগিয়ে যায়। বেডে বালিশ ঠিকঠাক করে রাহাকে ডাকে শোয়ার জন্য। রাহা বেড়ে ওঠার সময় আকাশের হাতের দিকে খেয়াল করে। উতলা হয়ে বলে, আকাশ তাকায় হাতের দিকে। এই হাত দিয়ে রাহাকে জ্বর মেরেছিল। আর এই জ্বরের কারণেই ও রাহা ওকে ভয় পাচ্ছিল, ওর সামনে আসছিল না। ওর বাচ্চা বউটা ওকে কত ভয় পাচ্ছিল।
রাত হয়ে যাওয়ার পরেও ওর ভয়ে রুমে আসছিল না। সেই রাগে হাত দিয়ে দেওয়ালে পাঞ্চ মেরেছিল, যার কারণে হাতের উল্টো দিকে চামড়া ছিলে রক্ত বেরিয়ে গিয়েছিল। রাহার গালে হাত রেখে বলে, কিছু হয়নি, ঘুমাও। আকাশ হাসে। রাহার গালে চুমু খেয়ে রাহাকে কোলে তুলে বেড়ে শুয়ে দেয়। লাইট অফ করার জন্য এগিয়ে যেতে যেতে বলে, আচ্ছা, ভুল করেছিল, তাই শাস্তি দিয়েছে। রাহা বুঝতে পারে না কিছু। হাত আবার ভুল করে কিভাবে? হাতের আবার জ্ঞান বুদ্ধি আছে নাকি? কি জানি, থাকলেও থাকতে পারে, রাহা জানা নেই। আকাশ লাইট অফ করে ড্রিম লাইট অন করে বেডে এসে শুয়ে পড়ে রাহাকে চাপটে ধরে। রাহাও আকাশের বুকে মুখ গুজে দেয়। সকালে বেশ বেলা করে ঘুম থেকে উঠে আকাশ রাহা দুজনেরই খুব ভালো ঘুম হয়েছে। ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে 9টা পেরিয়ে যায়। রাহার হাসি হাসি মুখ দেখে মিলা, অনন্যা শেখ আর সাইমা শেখ বুঝতে পারে দুজনের মধ্যে সব মিটমাট হয়ে গেছে। রাহার মুখে ঝলমলে ভাব, তাই বলে দিচ্ছে। মিলা সোফা থেকে উঠে যায় খাবার বেড়ে দেওয়ার জন্য। খাবার খেয়ে তৈরি হয়ে নেয় দুজনেই। পরিপাটি হয়ে ব্যাকপ্যাক নিয়ে নিচে নেমে আসে দুজন। সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। আকাশ গ্যারেজ থেকে কার বের করে। রাহা কার দেখে বলে, কার? কেন? তো কিছু করে যাব? কেন বাইকে? পাগল হয়েছ? দুটো ব্যাগ আর তুমি বাইকে আটবে নাকি? বাইকে অত জায়গা হবে না, কানে যেতে হবে। না, আমি বাইকে যাব। জেদ করো না রাহা, পরে পর বাইকে করে নিয়ে যাব। এখন কারে উঠে আসো। গাল ফুলিয়ে কারে উঠে বসে রাহা। আকাশ সিট বেল্ট লাগিয়ে দেয় রাহার। কার স্টার্ট করে গেটের বাইরে বেরিয়ে যায়। সামনের দিকে দৃষ্টি রেখেই বলে, দুঃখ পেও না, তোমাকে বাইকে বসিয়ে পুরো ঢাকা ঘুরে বেড়াবো। কবে? তোমার পরীক্ষা শেষ হলে। রাহা বেশ খুশি হয়। কোথায় কোথায় ঘুরতে যাবে সেসব জায়গার নাম বলতে থাকে। আকাশ ঘাড় ঘুরিয়ে তাকায় রাহার মুখের দিকে, হাত বাড়িয়ে রাহার মাথায় হাত রাখে। আকাশ অফিসের কাজ দ্রুত শেষ করে 12টায় অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে আসে। পার্কিং থেকে নিজের বাইক নিয়ে সোজা চলে আসে বাড়িতে। অসময়ে আকাশকে বাড়িতে দেখে বাড়ির 3 নারীর ভ্রু কুঁচকে আসে। চোখ মুখ দেখে তো অসুস্থ মনে হচ্ছে না, দেখে একদম সুস্থ ফিটফাট মনে হচ্ছে। অনন্যা শেখ কুঁচকে যাওয়া ভ্রু ঠিক করে বলেন, আজ এত দ্রুত অফিস ছুটি দিয়ে দিল? না, তাহলে ছুটি নিয়ে এসছে। শরীর খারাপ লাগছে? না। তাহলে কোথায় যাবি? হুম, কোথায়? আকাশ সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে। রাহার কাছে। কেউ আর কিছু বলে না। ওনারা ভুলে গিয়েছিল আজকে রাহার শেষ পরীক্ষা চলছে। আকাশ রুমে এসে দ্রুত ড্রেস চেঞ্জ করে আবারও তৈরি হয়ে নেয়। তারপর ফোন, বাইকের চাবি আর ওয়ালেট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মনে মনে ভীষণ খুশি আকাশ, রাহা ওকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। আকাশ সোজা এসে দাঁড়ায় রাহার স্কুলের সামনে। গেটের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে রাহাদের বাড়ির ড্রাইভার। সে আকাশকে দেখে এগিয়ে আসে, কথা হয় দুজনের মাঝে। এর মধ্যে স্কুলের ভেতর থেকে বেরিয়ে আসে রাহা। প্রথমে আকাশকে খেয়াল করে না, ড্রাইভারকে দেখে তার দিকে এগিয়ে আসে। কাছাকাছি আসতেই খেয়াল করে ড্রাইভারের সামনে আকাশ দাঁড়িয়ে আছে। মাথায় হেলমেট থাকার কারণে প্রথমে চিনতে পারেনি। আকাশ তো আগামীকাল আসতে চেয়েছিল। আকাশকে দেখে রাহার মুখে হাসি ফুটে ওঠে। ড্রাইভারের কথায় পেছনে ফিরে তাকায় আকাশ। রাহা দুজনের কাছে এসে দাঁড়ায়। রাহার সাথে রাহার দুজন স্কুল ফ্রেন্ডও আছে। তুমি না বললে কাল আসবে? সারপ্রাইজ। কেমন আছেন ভাইয়া? আকাশ রাহার ফ্রেন্ড দুজনের দিকে তাকায়। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা দুজন কেমন আছেন? এটা কি ভাইয়া? আমরা আপনার থেকে বয়সে অনেক ছোট, আপনি তুমি করেই বলেন। আকাশ একটু হাসে। মেয়ে দুজন আরো কিছু কথা বলে চলে যায়। আকাশ ড্রাইভারকে বাড়ি পাঠিয়ে দেয়। ড্রাইভার চলে যায় রাহার পরীক্ষার ফাইলটা নিয়ে। বাইকে উঠে বসে দুজনেই। শক্ত করে ধরে বসো, আবার পড়ে যেও না। ধরেছি তো। আরো ভালো করে ধরো। বাইক নিয়ে রাস্তায় উঠতে রাহার চোখ পড়ে ফেরি করে বিক্রি করা আইসক্রিম ভ্যানের দিকে। থামো থামো থামো। রাহার এমন জোরে জোরে বলা কথা শুনে আকাশ দ্রুত রাস্তার পাশে বাইক দাঁড় করায়। ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? রাহা হাত উঁচু করে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা আইসক্রিমের ভ্যানের দিকে দেখায়। খাবো। এগুলো ভালো না, ভালো আইসক্রিম কিনে দেবো ভালো দোকান থেকে। কে বলেছে ভালো না? আমি এখান থেকেই খাবো, তুমি এনে দাও। রাহা জেদ ধরে বলা কথা শুনে আকাশ বাইক থেকে নেমে দাঁড়ায়। রাহার দিকে তাকিয়ে বলে, এখান থেকে এক চুলও নড়বে না, আমি এক্ষুনি নিয়ে আসছি। কোন ফ্লেভারটা খাবে বলো? ভ্যানিলা। নিয়ে আসছি, বসে থাকো, নামবে না কিন্তু বাইক থেকে। রাহা মাথা নাড়ায়।
নামবে না সে। আকাশ রাস্তা পার হয়ে আইসক্রিমের ভ্যানের কাছে যায়, দুটো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিতে বলে। বাইকের ওপর বসে থেকে রাহা খেয়াল করে ভ্যানের ওপর কুলফি আইসক্রিমও আছে। ওর চোখ দুটো আরো চকচক করে ওঠে, বাইক থেকে নেমে দাঁড়ায়, এগিয়ে যেতে শুরু করে ভ্যানের দিকে। আকাশ আইসক্রিম হাতে নিয়ে রাহার দিকে তাকিয়ে দেখে রাহা ওর দিকেই আসছে। আকাশ হাত উঁচু করে রাহাকে ওখানেই দাঁড়াতে বলে, কিন্তু রাহা আকাশের বারণ না শুনে কোনো দিকে না তাকিয়ে দৌড় দেয়। মুহূর্তেই দ্রুত গতিতে ছুটে আসা বাইকের সাথে ধাক্কা লেগে যায়। দ্রুত গতিতে ছুটে আসা বাইকের ধাক্কায় রাহা প্রায় উড়ে গিয়ে পড়ে আরেকটা বাইকের নিচে। আগের বাইকে থাকা দুজন ছেলেও আরো অনেকটা দূরে গিয়ে পড়ে বাইকের সাথে। রাস্তায় থ হয়ে দাঁড়িয়ে যায় আকাশ। মুহূর্তের চোখের পলকে কি হয়ে গেল বুঝতেই পারল না। ওর হাত পা অসাড় হয়ে গেছে, চোখে পলকও পড়ছে না, মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। রাস্তায় ভিড় জমে যায়, সকল মানুষ দৌড়ে এগিয়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়া বাইক দুটো আর রাহার কাছে। মানুষজনে চিল্লাচিল্লি আর ছোটাছুটিতে আকাশের হুঁশ ফিরে আসে। হাতের আইসক্রিম ফেলে দৌড়ে যায় রাহার কাছে। রক্তে লাল হয়ে গেছে রাহার সাদা হিজাব আর ড্রেস। দ্রুত হাঁটু গেড়ে বসে রাহার কাছে। উপুর হয়ে পড়ে থাকা রক্তাক্ত রাহাকে টেনে নিজের দিকে ফেরায়। অজ্ঞান হয়ে গেছে। থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে রাহার গালে আস্তে আস্তে চাপড় দিয়ে নাম ধরে ডাকতে শুরু করে। অনেকবার ডাকার পরও রাহা তাকায় না, কথা বলে না। আকাশে দিন দুনিয়া যেন ওলটপালট হয়ে যায়। রাহাকে টেনে বুকে জড়িয়ে ধরে শক্ত করে। কি করবে না করবে কিছুই ওর মাথায় ধরছে না। হতবুদ্ধি হয়ে রাহাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বসে রইল। সাধারণ মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কয়েকজন বাইকার তিনজনের কাছে গিয়ে তাদের ধরে ধরে দাঁড় করাচ্ছে। যে বাইকের সাথে রাহার প্রথম ধাক্কা লেগেছিল সেই বাইকের একজন অজ্ঞান হয়ে গেছে। হেলমেট না থাকা দরুন মাথা ফেটে গেছে, রক্তে রাস্তা লাল হয়ে গেছে। দুজন কিছুটা সুস্থ থাকলেও রাহা আর ওই ছেলেটির বেশ গুরুতর অবস্থা। ওখানে থাকা একজন অ্যাম্বুলেন্স ডাকে। হসপিটাল কাছেই, খুব বেশি দেরি হবে না আসতে। এর মাঝে আকাশ আরো অনেকবার রাহাকে ডাকে, তবে ছটফটে চঞ্চল দুরন্ত রাহা এখন নিস্তেজ হয়ে আছে। আকাশের শত ডাক ওর কানে পৌঁছাচ্ছে না। পাগল প্রায় আকাশের করুণ ডাক রাহার কান অবধি পৌঁছাচ্ছে না এখন। হসপিটালের করিডোরে চেয়ারে বসে আছে আকাশ। গায়ের শার্ট রাহার রক্তে মাখামাখি, দুই হাতে মুখ ঢেকে রেখেছে। মুখ তুলছে না, কারোর সাথে কথাও বলছে না। রাহা ওটিতে রয়েছে। আকাশের পাশেই বসে আছেন অনন্যা শেখ। তিনি ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন। ছেলে তার হসপিটালে আসার পর থেকে একটা কথাও বলেনি, কেমন পাথরের মূর্তির মতো চুপ করে রয়েছে। শেখ বাড়ির সকলেই উপস্থিত আছে হসপিটালে। উন্মাদের মতো পায়চারি করছে রেশাদ, চোখ মুখে আতঙ্ক, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো। ওর পাশে পাশে হাঁটছে নীলা, বারবার শান্ত হয়ে এক জায়গায় বসতে বলছে। প্রাণের আদরের ছোট বোনটার এমন অবস্থায় পাগল হয়ে গেছে সে। একদিকে মা, অন্যদিকে আবার বোনটা। রাহার দাদি এখনো জানে না রাহার অ্যাক্সিডেন্টের কথা। সে মেয়েদের সাথে বাড়িতে রয়েছেন। দীর্ঘ সময় পর ওটি থেকে বেরিয়ে আসে ডক্টর। ডক্টরকে দেখে সকলে এগিয়ে যায়। আকাশ আর রিশাদ ডক্টরের সামনে দাঁড়ায়। ডক্টর, আমার বোন এখন বিপদমুক্ত আছে, খুব বেশি ক্ষতি না হলেও কম হয়নি। ডান সাইডে বেশি আঘাত পেয়েছে, ডান পায়ের একটা হাড় ভেঙে গেছে সম্ভবত। মাথার ডান পাশে বাইকের কোণ একটা কিছুর সাথে জোরে আঘাত লেগে মাথার কালপে কিছুটা গর্ত হয়ে গিয়েছিল, যার কারণে মাথা থেকে এত ব্লিডিং হচ্ছিল। 24 ঘন্টার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাখতে হবে। 5-6 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আকাশকে বলে, রাহার কিছু হবে না তো? সেরকম আর কোনো বিপদ নেই। আল্লাহ তাআলা চাইলে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করুন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর হাতে। ডক্টর চলে যায়। কিছুক্ষণ পর রাহাকে ওটি থেকে বের করে আনা হয়। সকলে ঘিরে ধরে রাহাকে। বোনকে এমন অবস্থায় দেখে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে রিশাদের চোখ থেকে। আকাশ দুর্বল নয়নে তাকিয়ে থাকে রাহার দিকে। সকলের চোখ দুটো পানিতে টইটম্বুর হয়ে উঠেছে। রাহাকে সকলের কাছ থেকে আবারও নিয়ে যাওয়া হয় এক্স-রে করানোর জন্য। এক ব্যাগ রক্ত দিতে হয়েছে। কারোর সাথে রাহার ব্লাড গ্রুপ ম্যাচ করছিল না। শেষে অসীমের সাথে ম্যাচ করেছে। দুজনের স্বভাব চরিত্রই শুধু এক নয়, দুজনের ব্লাড গ্রুপও এক। পরের দিন রাহাকে কেবিনে শিফট করা হয়। সকলে যায় দেখা করার জন্য। আকাশ কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে একপাশে। ও চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। সিল্কি চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো, গায়ের শার্টটা কুঁচকে গেছে, মুখের রং ফ্যাকাশে হয়ে আছে।
সকলকে দেখলেও রাহার চোখ দুটো আকাশকে খুঁজে দেখে, একপাশে দাঁড়িয়ে আছে, অন্যদিকে তাকিয়ে রিশাদ বোনের সাথে অনেক কথা বলে, বকাঝকাও করে রাস্তায় দৌড় দেওয়ার জন্য। নিজের তো বেহাল দশা করেছে, বাড়ির সকলকে পাগল বানিয়েছে। গতকাল থেকে কেউ একটুও ভালোভাবে শ্বাস নিতে পারেনি। নিজের সাথে সাথে আরো 3 জন ব্যক্তিকে বিপদে ফেলেছে। একজনের তো এক পা ভেঙে গেছে, ওনার চিকিৎসার পুরো খরচ রিশাদ বহন করবে। আকাশ দিতে চাইলেও রিশাদ দিতে দেয়নি। এমনিতে রাহার চিকিৎসার পুরো খরচ আকাশ দিচ্ছে। রাহার ডান পায়ের একটা হাড় ভেঙে গেছে, ডান হাতের হাড় ফেটে গেছে, বুকের ডান দিকে চাপ লাগার কারণে রক্ত জমাট বেঁধে গেছে ভেতরে। ডান পা আর পা প্লাস্টার করা হয়েছে। একে একে সকলেই কথা বলে রাহার সাথে, কিন্তু রাহার মন আকাশের সাথে কথা বলার জন্য উথলা হয়ে উঠেছে। অনন্যা শেখ আকাশের দিকে তাকিয়ে বলে, তোরা কথা বল, আমরা বাইরে আছি। অনন্যা শেখের কথা শুনে সবাই বেরিয়ে যায় কেবিন থেকে। আকাশ মাথা ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, তারপর রাহার দিকে তাকায়। আকাশের রাগী চোখ মুখ দেখেই ঢোক গিলে নেয় রাহা। অনন্যা শেখ বাইরের দিকে এগিয়ে যেতে নিলে রাহা ডেকে ওঠে, মা কোথায় যাচ্ছ তুমি? এখানেই বসে থাকো। তোমরা কথা বলো, আমরা বাইরে আছি। না না না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই বসে থাকো, কোনো রকম সমস্যা হবে না। অনন্যা শেখ ছেলের মুখের দিকে তাকায়। ছেলের রাগী চোখ মুখ আর শক্ত চোয়াল দেখেই বুঝতে পারে রাহা কেন ওনাকে বাইরে যেতে দিতে চাইছে না। এই ছেলে যে ভয়ঙ্কর রকমের রেগে আছে। গতকাল থেকে কারোর সাথেই কথা বলেনি, কিছু খায়ওনি। দুপুরে অনন্যা শেখ জোর করে ধরে অল্প খাবার খাইয়ে দিয়েছিল। রাহার জ্ঞান ফেরার পর রাতে একবার আইসিইউতে দেখা করতে গিয়েছিল, তারপর আজ যায়নি। আকাশের চোখ মুখ দেখে মনে হচ্ছে রাহাকে মাথায় তুলে আছাড় মারবে একটা। আকাশ এগিয়ে যায় রাহার কাছে, টোল টেনে বসে পাশে, গম্ভীর থমথমে কণ্ঠে বলে, এখন কেমন লাগছে? রাহা দুদিকে মাথা নাড়িয়ে বলে, ভালো। শুধু ভালো? কেন? অনেক ভালো লাগার কথা না? রাহা বলে না কিছু। আকাশ ধমকে বলে, শান্তি হয়েছে বাড়ির প্রত্যেকটা মানুষকে পাগল বানিয়ে। একে একজনের কি অবস্থা হয়েছে দেখেছো? ভাইয়াকে দেখেছো? তোমার অ্যাক্সিডেন্টের কথা শোনো ভাইয়ার কেমন অবস্থা হয়েছিল তোমার কোনো ধারণা আছে? তোমার বাবা মা তোমার এই অ্যাক্সিডেন্টের কথা শুনলে কেমন অবস্থা হবে তাদের কোনো ধারণা আছে তোমার? বারবার নিষেধ করার সত্ত্বেও বাইক থেকে নেমে গেছো। নেমেছো তো নেমেছো, অন্থের মতো কোনো দিকে না থেকে আবার দৌড় দিয়েছ। নিজের সাথে আরো কয়েকজনকে চমের দোয়ারে টেনে রয়েছে ছিল নাকি? ঝামেলা না করলে তোমার বোধহয় ভালোই লাগে না, তাই না? যদি কিছু একটা হয়েছে তো কি হতো তখন? তুমি বলেছিলে আমাকে আর বকবে না। আকাশ আবার ধমকে ওঠে, বলে, বকবো না বলিস বলে এমন একটা কাজ করবে? আমি বুঝতে পারিনি তো। কোন জিনিসটা বুঝতে পারো তুমি? রাহা ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে শুরু করে। কোথায় একটু আদর করবে, ভালোবাসবে, সেখানে অগ্নি রূপ ধারণ করে বকাঝকা করছে। অনন্যা শেখ আকাশকে উদ্দেশ্য করে বলেন, মেয়েটার এমনিতে এই অবস্থা, তার উপর তুই এভাবে বকছিস কেন? মেয়েটা ভয়ে কেঁদে দিয়েছে। বকাঝকা না করে ভালোভাবে কথা বল, আমি বাইরে যাচ্ছি। নিজের কথা শেষ হতে বাইরে বেরিয়ে যান অনন্যা শেখ। কাঁদছো কেন? বকছো কেন? বকবো না? কাল থেকে আমার কেমন যেন লাগছে, তুমি বুঝবে কিভাবে? তোমার এরকম অবস্থা দেখে আমার শ্বাস আটকে গিয়েছিল, বুকের ভিতর অসহনীয় যন্ত্রণা হচ্ছিল। আমার কেমন ফিল হচ্ছিল কিভাবে বোঝাবো? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? কাকে নিয়ে বাঁচতাম আমি? তোমাকে ছাড়া কিভাবে থাকতাম আমি? রাহা আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশের চোখ দুটো চিকচিক করছে, গলা ভারী হয়ে এসেছে। রাহা নিজের চোখের পানি বাম হাত দিয়ে মুছে নেয়, বাম হাতটা বাড়িয়ে দেয় আকাশের দিকে। আকাশ রাহার হাতটা চেপে ধরে, হাতের উল্টো পিঠে চুমু খায়, বুকের বাঁ পাশে চেপে ধরে বলে, এখানটায় অনেক ব্যথা হচ্ছে কাল থেকে। তোমাকে এতবার করে বলি, তারপরও তুমি এমন বেখেয়ালি ভাবে কেন চলাফেরা করো? কাল যদি বড় ধরনের কিছু একটা হয়ে যেত কি হতো তাহলে? বুক থেকে রাহার হাতটা তুলে আবারও হাতের উল্টো পিঠে চুমু খায়, নিজের গালে রাহার হাতটা চেপে ধরে চোখ বন্ধ করে নেয়। হসপিটাল থেকে রাহাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আকাশ ওকে কোলে করে সোজা নিজের রুমে নিয়ে আসে। পেছন পেছন বাড়ির সবাই আসে। রাহাকে বেডে শুয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় আকাশ। রাহার দিকে তাকিয়ে শাসিয়ে বলে, সারাদিন উল্টাপাল্টা কাজ, ঝামেলা করা ছাড়া তার কোনো কাজকর্ম নেই তোমার। পারলে বেড থেকে নামতে গিয়ে আরেকটা পা ভেঙে নিও। রাহা মুখটা ছোট করে বলে, বকছো কেন? ভালোভাবে বললে তো কথা তোমার মস্তিষ্ক অব্দি পৌঁছায় না, কান অব্দি গিয়ে আটকে যায়, সেজন্যই। নামবো না বেড থেকে, জীবনেও নামবো না। মনে থাকে যেন।
সারা জীবন মনে থাকবে। সারা জীবন মনে রাখতে হবে না, 24 ঘন্টা মনে থাকলেই হলো। আকাশ বেডের কাছ থেকে সরে আলমারির সামনে এসে দাঁড়ায়। টি শার্ট, ট্রাউজার, টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। সাইমা শেখ আর অনন্যা শেখ রান্না করার জন্য চলে যায়। মিলা যায় সকলের জন্য লেবু দিয়ে ঠান্ডা শরবত তৈরি করার জন্য। রিশাদ রাহাকে এ বাড়িতে পৌঁছে দিয়ে অফিসে চলে গেছে। বোনের অ্যাক্সিডেন্টের কারণে টেনশনে অফিসের কাজে মন বসাতে পারেনি দুদিন, অফিসেও যায়নি, তাই আজকে যেতেই হলো। নীলা আর রাহা দাদি এসেছে রাহার সাথে। বিকেলে রিশাদ এসে নীলাকে নিয়ে যাবে। দাদি কয়েকদিন থাকবে রাহার কাছে। দুপুরে খাবার খেয়ে নেয় সবাই। অনন্যা শেখ নিজের হাতে রাহাকে খাইয়ে দেয়, মেডিসিন খাইয়ে দিয়ে ঘুমাতে বলে। সবাই বিশ্রাম নিতে রুমে চলে যায়। দুদিন ধরে সকলের ওপরে বেশ ধকল গেছে। একটা মেয়ের জন্য দুইটা ফ্যামিলির মানুষ পাগল হয়ে গিয়েছিল। এই মুহূর্তে ঘুমে আকাশের দুই চোখ বন্ধ হয়ে আসছে অটোমেটিক। ঝামেলা রানীর জন্য 2 রাত ঘুমোতে পারেনি। ডোর ফিরিয়ে দিয়ে জানালা লাগিয়ে দিয়ে এসে বেডে উঠে বসে। রাহা চিত হয়ে শুয়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আকাশকে দেখে চলেছে। আকাশ যেদিকে যায় রাহা ঘাড় ঘুরিয়ে তাকায়। মাথায় আঘাত লেগেছে, মনে নেই? ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক দেখাচ্ছ কেন? তোমার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আমার চিন্তা না করে নিজের চিন্তা করো। কি হাল করেছো নিজের? আবার বকছো? কোথায় বকলাম? রাহা মুখ ছোট করে অন্যদিকে তাকিয়ে রইল। আকাশ রাহার গা ঘেঁষে শুয়ে মাথাটা উঁচু করে রাহার গালে কপালে চুমু খায়। তারপর সোজা হয়ে শুয়ে বলে, এখন ঘুমাও, আর কোনো কথা না। রাহা আবার আকাশের দিকে ঘুরে তাকায়। একটু জড়িয়ে ধরো। নিজের অবস্থা দেখেছো? জোরে ধরবো কোথায়? মাথায় ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, পায়ে প্লাস্টার, বাম হাতে জায়গা জায়গায় ব্যান্ডেজ। ধরার মতো কোনো জায়গা বাদ আছে? পেটের উপর দিয়ে ধরবে, এখানে তো কিছু হয়নি। মাথার সব তার ছেড়ে টেরে গেছে নাকি? চুপচাপ ঘুমাও। রাহা গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। কতগুলো দিন ধরে জড়িয়ে ধরে ঘুমায় না। ওর কি ভালো লাগে নাকি? একটু জড়িয়ে ধরলে কি হয়? রাহা 2 চোখ পানিতে টইটুম্বুর হয়ে যায়। পাষাণ লোক একটা, একটু জড়িয়ে ধরতে বলল, তাও ধরবে না, আবার ধমকও দিল। আকাশ আবার রাহার গা ঘেঁষে শোয়। আলতো করে রাহার ওপরে হাত উঠিয়ে জড়িয়ে ধরে। রাহার ঘাড়ে মুখ গুজে বলে, ঘুমের ঘরে ব্যথা দিলে কিন্তু আমার দোষ নেই, তখন বলতে এসো না আমি ব্যথা দিয়েছি। কেটে গেছে অনেকগুলো দিন। রাহা এখন পুরোপুরি সুস্থ। আয়েশা খানমকে ইংল্যান্ড থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে 2 মাস আগে। উনিও অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন। 4টা সার্জারির কারণে শরীর স্বাস্থ্য অনেকটা শুকিয়ে গেছে, তবে এখন মোটামুটি সুস্থ আছেন। এখন রাত 9টা। সকলেই রাতের খাবার শেষ করে সবাই নিজেদের রুমে চলে গেছে। আকাশ রাহাকে রুমে পাঠিয়ে দিয়ে নিজে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রান্নাঘরে এসে সসপ্যানে পানি গরম হতে দিয়ে দাঁড়িয়ে রইল। রাহা রুমে আসতে আকাশের ফোন বেজে ওঠে। এগিয়ে যায় ফোনের কাছে। ফোন হাতে নিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার, সেভ করা নেই। ভ্রু কুঁচকে কিছু সময় তাকিয়ে থাকার পর মনে পড়ে রিশাদের একটা নাম্বার শেষে 78। হয়তো আকাশ এই নাম্বার সেভ করেনি। রিসিভ করবে অমনি লাইন কেটে যায়। ফোনের লক খুলতে নিলেই আবারও রিং বেজে ওঠে। সময় অপচয় না করে তাড়াতাড়ি রিসিভ করে। কানে ধরে কিছু বলবে তার আগেই ওপাশ থেকে মেইলি কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো বেব, কখন থেকে ফোন করছি, আকাশ রিসিভ করছো না কেন? রাগ করেছো? সরি, এমন ভুল আর কখনো করবো না, এবারের মতো মাফ করে দাও প্লিজ। রাহা মেয়েটির কথা শুনে স্তব্ধ হয়ে যায়। মুখ দিয়ে একটা কথাও বের হয় না। হাত পা ঠকঠক করে কাঁপতে থাকে। অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে মেয়েটি আবার বলে, কথা বলছো না কেন আকাশ? সরি বলছি তো, প্লিজ কথা বলো। আমি তোমাকে ওয়েট করতে বলেছিলাম আমার জন্য, ওয়েট না করে চলে গেছো কেন? আকাশ, আকাশ, শুনতে পাচ্ছ আমার কথা? উত্তর দিচ্ছ না কেন জান? কথা বলো আকাশ প্লিজ, এমন ভুল আর কখনো করবো না, প্রমিস। একটা বার কথা বলো প্লিজ, তোমার গলার স্বর না শুনলে আমার ঘুম আসবে না আকাশ। কোনো সাড়া শব্দ না পেয়ে ফোন কেটে দেয়। রাহা যেন বরফের ন্যায় জমে গেছে, হাত পা নড়ছে না। কে ছিল এই মেয়েটি? আকাশের সাথে কি সম্পর্ক? হাত কাঁপতে কাঁপতে ফোন নিচে পড়ে যায়। ফোন পড়ার শব্দে হুঁশ ফিরে আসে। দ্রুত ফোনটা কুড়িয়ে নেয়। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে গ্লাস পেপার ফেটে গেছে। ফোনটা যেখানে ছিল সেখানে রেখে দেয় দ্রুত। হেঁটে গিয়ে বসে বেডে। হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে।
ভেতরটা পুড়ছে ভীষণ। গত কয়েকদিনে আকাশের আচরণের কথা ভাবে। গত কয়েকদিন ধরে আকাশ আগের মতো রাহার সাথে কথা বলে না। রাহা বলতে গেলেও বলার সুযোগ দেয় না। বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ ফোন, ল্যাপটপ আর অফিসের পেপার নিয়েই বিজি থাকে। রাহা আকাশের সাথে খুনসুটি করার চেষ্টা করলেও আকাশ বিরক্ত হয়ে রাহাকে নিজের থেকে সরিয়ে দেয়। রাতে 12টা-1টা পর্যন্ত ল্যাপটপ নিয়ে বসে থাকে। রাহার কাছাকাছি যাওয়ারও চেষ্টা করে না। রাহা আসতে চাইলেও আসতে দেয় না। আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এর আগেও অনেকবার অফিসের কাজ করেছে, কখনো এমন অদ্ভুত আচরণ করেনি। আকাশের এমন অদ্ভুত আচরণের মানে কি এই মেয়েটাই? এই মেয়ের সাথে কি কোনো সম্পর্ক আছে? রাহা নিজেকে স্বাভাবিক করার জন্য হাঁ করে বড় বড় শ্বাস টেনে নেয়। কেন হচ্ছে? কি করতে ইচ্ছে করছে, কি করবে কিছুই মাথায় আসছে না। সবকিছু কেমন এলোমেলো লাগছে। বেড থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। চুলের ঝুঁটি খুলে চুল ব্রাশ করতে শুরু করে। অস্বাভাবিকভাবে কাঁপতে থাকা হাত কিছুটা স্বাভাবিক হয়ে এসছে, তবে বুকের মধ্যে অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। মনটা বড্ড ছটফট করছে। কফির মগ হাতে রুমে আসে আকাশ। রুমে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে তাকায় একবার রাহা। আকাশকে দেখতেই বুকের ভেতর অস্থিরতা, কষ্ট, যন্ত্রণা বাড়তে থাকে। আকাশ কফির মগ হাতে বেডে গিয়ে বসে। রাহার দিকে তাকিয়ে কফির মগে চুমুক দেয়। রাহা দ্রুত চুলগুলো বেঁধে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নার দিকে তাকাতেই নিজের অস্থির হয়ে থাকা মুখশ্রী দেখে। চোখ দুটো পানিতে টইটম্বুর। শাওয়ার অন করে 2 হাতে পানি নিয়ে মুখে দিতে শুরু করে। এতক্ষণের আটকে রাখা কান্না ঠেলে বেরিয়ে আসে। মুখে হাত চেপে কান্না বন্ধ করতে ব্যর্থ চেষ্টা চালিয়ে যায়। 10 মিনিট পর নিজেকে স্বাভাবিক করে নেয়। ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়। আকাশের কফি খাওয়া শেষ। বেড ঠিক করে দাঁড়িয়ে আছে। রাহা টাওয়াল নিয়ে হাত মুখ মুছে নেয়। টাওয়াল রেখে পেছন ঘুরতে নেবে তার আগে আকাশ এসে দাঁড়ায় রাহার পেছনে। হাত বাড়িয়ে রাহাকে টেনে নেয় নিজের বাহুবন্ধনে। মুখ ডুবায় রাহার ঘাড়ে। রাহা আকাশের হাত থেকে নিজেকে আলাদা করে বেডে গিয়ে শুয়ে পড়ে চাদর মুড়ি দিয়ে। আকাশ শুধু তাকিয়ে দেখে রাহাকে। কি হলো বোঝার চেষ্টা করে। এভাবে চলে গেল কেন? অন্য সময় তো নিজে আকাশের আলিঙ্গনে আসার জন্য ছটফট করে, আর এখন এভাবে চলে গেল। 5টা চুমু জায়গায় 2টো চুমু কম দিলে গাল ফুলিয়ে কাঁদে। 10 মিনিট জড়িয়ে ধরে রাখার জায়গায় 5 মিনিট জড়িয়ে ধরে রেখে ছেড়ে দিলে ঠোঁট উল্টে কাঁদে। 5টা চুমুর জায়গায় 10টা চুমু দিতে হয়। 10 মিনিটের জায়গায় 15 মিনিট জড়িয়ে ধরে রাখতে হয়। সেই মেয়ে কিনা এভাবে ওকে দূরে সরিয়ে চলে গেল। কি হয়েছে রাহার? ভ্রুকুচকে রাহার কাছে এগিয়ে যায়। তোমার কি শরীর খারাপ লাগছে রাহা? রাহা কিছুই বলে না। কথা বলছো না কেন? অসুস্থ লাগছে? না, তাহলে এইভাবে চলে আসলে কেন? এমনি ভালো লাগছে না, ঘুমোবো। আকাশ আর কিছু বলে না, তবে রাহার গলার স্বর আজ অন্যরকম। হয়তো অনেক দিন ধরে আকাশ ওর থেকে দূরে দূরে আছে, সেজন্য অভিমান করেছে। লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে রাহাকে জড়িয়ে ধরে। রাহা মোচড়ামুচড়ি শুরু করে। ঘুমাবি বলে? তাহলে এইভাবে নড়ছো কেন? ছাড়ো, এভাবে ঘুম আসছে না। রাহা নিজে আকাশের থেকে নিজেকে মুক্ত করে নিয়ে অন্য পাশ ফিরে শোয়। আকাশের কুঁচকে যাওয়া কপাল, ভ্রু আরো কুঁচকে যায়। এ মেয়ে এখন এমন অদ্ভুত আচরণ করছে কেন? কি হলো একটু সময়ের মধ্যে? সব তো ঠিকই ছিল। রাহাকে কিছু জিজ্ঞেস করতে চাইলেও করে না, নিজেও উল্টো দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করে। সকালে আকাশের ঘুম ভাঙতেই নিত্যদিনের মতো হাত ছড়িয়ে রাহাকে খোঁজে, চোখ বন্ধ রেখে। হাতের নাগালে রাহাকে না পেয়ে চোখ খুলে তাকায়। বেড ফাঁকা পড়ে আছে, রাহা নেই। ওয়াশরুমের দিকে তাকায়। ডোর খোলা, ভেতরের লাইট অফ করা। শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করার চেষ্টা করে। অলস ভঙ্গিতে 2 হাত দুদিকে মেলে দেয়। তারপর বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। রাহা শাশুড়ি মায়ের সাথে টুকটাক কাজ করছে। এটা সেটা ধুয়ে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে হাতের কাছে। যেটা রান্না শেষ হচ্ছে সেটা ডাইনিং টেবিলে গিয়ে রেখে আসছে। আজকে কোনো কাজে ঝামেলা করেনি। আজ ছুটির দিন, সবাই বাড়িতে আছে। নিঝুম এসেছে শ্বশুর বাড়ি থেকে। মিলা সন্ধ্যাকে খাইয়ে দিচ্ছে। ওদের পাশেই বসে মিলার সাথে কথা বলছে নিঝুম। রাহাকে বারবার ডাকছে ওর কাছে এসে বসার জন্য, কিন্তু রাহার মাথায় আজ কাজ করার ভূত চেপেছে। ডাকতে ডাকতে হয়রান হয়ে ডাকা বন্ধ করে দিয়েছে নিঝুম। এ রাহার মাথায় কখন কিসের ভূত চেপে বসে বোঝা মুশকিল। একবার রান্নার ভূত চাপে, আবার ঘর মোছার ভূত চাপে, তো আবার রান্না শেখার ভূত চাপে। আকাশ রুম থেকে বের হতে মুখোমুখি হয় বড় ভাইয়ের। দুজন একসাথে কথা বলতে বলতে নিচে নেমে আসে। অসীম এখনো নিজের রুমে নাক ডেকে ঘুমোচ্ছে।
তার ঘুম দুপুরের আগে ছুটবে না, ডাক না দেওয়া পর্যন্ত। সমুদ্র গলা ছেড়ে মায়ের কাছে চা চায় দুজনের জন্য। অনন্যা শেখ সসপ্যানের বাকি চাটুকু আবারও চুলায় বসায় গরম করার জন্য। রাহা দুটো কাপ নিয়ে আসে। অনন্যা শেখ কাপে চা ঢেলে চিনি দিয়ে নেড়ে রাহাকে বলে দিয়ে আসার জন্য। বিনা বাক্যে কাপ দুটো দিয়ে আসে। বিকেলে বাহির থেকে বাড়ি ফিরে আসে আকাশ। নিলয় আর রাফি জোর করে ধরে নিয়ে গিয়েছিল। বিয়ে করার পর থেকে বেটা ছুটির দিনেও বাহিরে বের হয় না, সারা দিন রাত বইয়ের পেছনে শুধু ঘুরঘুর। তাই ধরে নিয়ে গিয়েছিল একটু সময় কাটানোর জন্য। আকাশ ড্রয়িং রুমে আসতেই দেখে ছোটরা সবাই উপস্থিত থাকলেও রাহা নেই। ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, তোমরা সবাই এখানে, আমার ঝামেলা রানী কোথায়? অসীম বলে, দেখো গিয়ে তোমার ঝামেলা রানী কোথায় গিয়ে ঝামেলা পাকাচ্ছে। ভাই, তুই তোর বইয়ের নামটা কিন্তু সেই দিয়েছিস, একেবারে জামিলা রাহা থেকে ঝামেলা রানী। রাহার ব্যক্তিত্বের সাথে নামটা 100% মানানসই। উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠে। অসীম জোরে জোরে ডেকে বলে, ঝামেলা রানী কোথায় তুমি? তোমার রাজা এসেছে, দ্রুত আসো। পাশ থেকে নিঝুম অসীমের মাথায় গাঁটটা মেরে বলে, ভাবি হয় তোর, এভাবে রাখছিস কেন? ঝামেলা রানী আমার থেকে 5 বছরের ছোট, ওকে আমি ভাবি রাখতে পারবো না। তাহলে রাহা বলে রাখবি। ঝামেলা রানী ডাকতেই বেশি ভালো লাগে। পাশ থেকে অসীমের চাচাতো ভাই সমুদ্র চাটি মারে অসীমের মাথায়। অসীম মাথায় হাত বোলাতে বোলাতে বলে, সমস্যা কি? এমন করে মারছো কেন সবাই? আকাশ কোনো কথা না বলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। কে জানে ও ঝামেলা রানী কোথায় গিয়ে ঝামেলা পাকাচ্ছে। এর তো আবার ঝামেলা করা ছাড়া কোনো কাজ নেই। ওর কাজ একটাই, সেটা হলো ঝামেলা করা। তবে আজ সকাল থেকে একটাও ঝামেলা করেনি। আকাশ নিজের রুমে এসে দেখে রাহা আলমারির সব কাপড় নিচে ফেলে আবার ভাঁজ করে করে সুন্দর করে গুছিয়ে রাখছে। এমন দৃশ্য দেখে আকাশের চোখ কপালে। ঝামেলা রানী ঝামেলা না করে কাজ করছে? কাল থেকে ঝামেলা রানীর হয়েছেটা কি? প্রয়োজনের তুলনায় কথা বলছে না, হাসছে না, কারোর সাথে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করছে না, কোনো ঝামেলাও করছে না, অসীমের সাথে মিলে বাথরুমও করছে না, একদম ম্যাচিওর মানুষের মতো আচরণ করছে, ঠিকঠাক ভাবে সব কাজ করছে। একদিনের মধ্যে এত পরিবর্তন কিভাবে আসলো? আকাশ এগিয়ে যায় রাহার কাছে। রাহা দেখেও না দেখার ভান করে থাকে। ব্যস্ত সে জামা কাপড় ভাঁজ করতে। আকাশ গিয়ে হাঁটু গেড়ে বসে রাহার পাশে। রাহার হাত থেকে কাপড় নিয়ে রেখে দেয়। রাহা আবারও হাতে নেয়। তোমার কি হয়েছে রাহা? কি হবে? কাল রাত থেকে কেমন অদ্ভুত আচরণ করছো, কথা বলছো না, হাসছো না, মন খারাপ? না। বাবার বাড়ি যেতে ইচ্ছা করছে? না। তাহলে কি হয়েছে? কিছু হয়নি। আকাশের একটুও ভালো লাগে না রাহার এমন শান্ত স্বরে বলা কথা। যে রাহা সব সময় কথা বলার জন্য ছটফট করে, একটা কথার বিপরীতে 10টা কথা বলে, সেই রাহাই মেপে মেপে কথা বলছে। আকাশের মনটা কেমন দিশেহারা হয়ে ওঠে। রাহার হাত থেকে জামা কাপড় কেড়ে নিয়ে দূরে সরিয়ে রাখে। রাহাকে টেনে নিজের দিকে ফেরায়। 2 হাতে আগলে ধরে রাহার মুখ। রাহার চোখ মুখে কেমন বেদনার ছাপ ফুটে উঠেছে। অভিমানেরা ভিড় জমিয়েছে 2 চোখে। আকাশ ব্যাকুল কণ্ঠে বলে, তোমার কি হয়েছে ঝামেলা রানী? আমি কোনো ভুল করেছি? কেউ কিছু বলেছে? রাগ করেছ? বলো না, কি হচ্ছে তোমার? রাহা আকাশের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি হবে? কিছুই হয়নি, ছাড়ো, এগুলো আগে ভাঁজ করে নিই। আকাশ ছাড়ে না রাহাকে, আরেকটু শক্ত করে ধরে। এত রাগ করেছে আমার সাথে, তাই না? গত কয়েকদিন ধরে তোমাকে ঠিক মতো আদরও করেনি বলে অভিমান হয়েছে না? সরি ঝামেলা রানী, এমন ভুল আর জীবনে হবে না। দুনিয়ার সবকিছু বাদ, সবার আগে আমার ঝামেলা রানী। ছাড়ো। আকাশ রাহাকে টেনে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নেয়। রাহার মাথায় চুমু খেয়ে বলে, অফিসের এত কাজের চাপ, বাড়তি এক প্যারা, সব মিলের ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম। সবকিছু কেমন অসহ্য লাগতো, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতো না। তাই আমি তোমাকে দূরে দূরে রেখেছি, যেন নিজের অজান্তে তোমাকে কষ্ট না দিই। আমি চাইনি তুমি আবার আমার রোশানলের শিকার হও, তাই তো তোমার থেকে একটু দূরত্ব বজায় রেখেছিলাম। শুধু তোমার থেকে না, বাড়ির সকলের থেকে রেখেছিলাম। তুমি দেখেছো তো, তাই না? আমি রাগ করিনি, ছাড়ো এখন। তুমি রাগ না করলে অভিমান করেছ। সরি বলছি তো, আর জীবনে তোমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবো না। আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, চরম ভুল করেছি আমি। আমার একদম উচিত হয়নি আমার ঝামেলা রানীকে দূরে রাখা। এবারের মতো মাফ করে দাও, আর জীবনে এমন কিছু করবো না। তোমার এমন মুখ দেখে আমার ভালো লাগছে না ঝামেলা রানী।
রাহার কান্না চলে আসে। আকাশের বুকে শরীরের ভর ছেড়ে দেয়। আকাশ শক্ত করে জড়িয়ে ধরে। আকাশ রাহার মাথায় আবার চুমু খায়, সরি বলে বারবার। তখনই আকাশের ফোন বেজে ওঠে কর্কশ শব্দে। রাহাকে এক হাতে বুকের সাথে চেপে ধরে রেখে অন্য হাত দিয়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করে। মুখের সামনে ফোন ধরতে অপরিচিত একটা নাম্বার স্ক্রিনে ভেসে ওঠে। আকাশের চোয়াল শক্ত হয়। রাগে ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করে। কল রিসিভ করে কানে ধরে কোনো কিছু বলে না। অপর পাশ থেকে মেলি কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো আকাশ। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, এক কথা কতবার বললে আপনি বুঝতে পারবেন মিস নোভা? আপনাকে নিষেধ করেছি না আমাকে বারবার কল করে বিরক্ত করবেন না? তারপরও কেন বারবার কল করে বিরক্ত করেন? সোজা বাংলা কথা কি আপনি বুঝতে পারেন না নাকি? তুমি কেন আমাকে বুঝতে চাইছো না আকাশ? আমি তোমাকে ভালোবাসি আকাশ, অনেক বেশি ভালোবাসি। তুমি কেন আমাকে বোঝার চেষ্টা করো না? মুখ সামলে কথা বলেন মিস নোভা। এতদিন ধরে নিজেকে সামলে রেখেছি আকাশ, প্লিজ অ্যাকসেপ্ট মি। আকাশ আগের মতো রেগে বলে, আপনাকে আগেই বলেছে আমি বিবাহিত। বারবার কল করে উত্ত্যক্ত করবেন না আমাকে। তুমি মিথ্যা বলছো, আমি জানি তুমি ম্যারিড না। আকাশ রাগে ফেটে পড়ে, দুই চোখ বন্ধ করে নেয়। আকাশকে এত রেগে যেতে দেখে রাহা আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, কে কল করেছে? আকাশ ফোন স্পিকারে দেয়, তারপর বলে, একটা তার ছেঁড়া মাথা খারাপ পাগল অভদ্র অসভ্য নির্লজ্জ বেহায়া বেশরম ছ্যাঁচড়া মহিলা, যেখানে বারবার কল করে একজন ছেলেকে উত্ত্যক্ত করে। 10টারও বেশি নাম্বার ব্লক করেছে, তারপরও অন্য নাম্বার দিয়ে কল করে। পুরো সিম কোম্পানি বোধহয় বাড়িতে তুলে নিয়ে গেছে। অসভ্য মহিলা একটা। আকাশের মুখ থেকে এমন কথা শুনে ফোনের অপর পাশে থাকা নোভা চুপ হয়ে যায়। আকাশ ওর সম্পর্কে এভাবে বলছে। একটু সময় চুপ থাকলেও আবার বলে, আমি জানি আকাশ, তুমি এইসব মন থেকে বলছো না। খেকিয়ে ওঠে আকাশ। মন থেকেই বলছি আমি। প্লিজ আকাশ, এমন বলো না। আর একবারও কল করবে না আমার নাম্বারে। গতকাল রাতে কল রিসিভ করে কথা বললে না কেন? আর সারা দিন একটা বার কল রিসিভ করলে না, উল্টো ব্লক করে দিলে। আর এখন রিসিভ করে এভাবে কথা বলছো? তোমার সাথে কথা বলার জন্য যে আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে আকাশ। গতকাল রাতে আমি কখন আপনার কল রিসিভ করলাম? কেন মনে নেই তোমার? রিসিভ করে তো কথা বললে না। আমি একাই কত কথা বললাম, তুমি উত্তরও দিলে না। তুমি আমার সাথে এমন করছো কেন আকাশ? আমি সত্যি তোমাকে ভালোবাসি। রাখতোর ভালোবাসা। কটার সময় কল করেছিলে সেটা বল। 9টার পর। আকাশ রাহার মুখের দিকে তাকায়। বুঝতে বাকি নেই রাহা রাত থেকে এমন অদ্ভুত আচরণ কেন করছে। পানির মতো সব পরিষ্কার হয়ে যায় আকাশের সামনে। রাহাকে আরেকটু শক্ত করে চেপে ধরে বুকের মাঝে। তারপর রাগে ক্ষোভে ফুঁসে উঠে বলে, ইউ ব্লাডি বিচ, তোকে সামনে বলে এখনই খুন করতাম আমি। তুই কি বলেছিস আমার বউকে? কাল রাত থেকে আমার সাথে কথা বলছে না? তোকে সামনে বলে এখনই জীবন্ত পুঁতে ফেলতাম। তোর জন্য আমার বউটা কষ্ট পাচ্ছে কাল রাত থেকে একা একা। তুমি নাটক করছো আমার সাথে, আমি জানি। শয়তান মহিলা, তোর মনে হচ্ছে আমি এখনো নাটক করছি তোর সাথে? চোখের মতো লেগেছিস, পেছনে ছাড়ছিস না। জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছিস কয়েকদিনে। তোর মতো নির্লজ্জ ছ্যাঁচড়া মহিলা আমি দুনিয়ার দুটো দেখিনি। তোর মাথায় মস্তিষ্ক বলতে আদৌ কিছু আছে নাকি পুরোটাই গোবরে ঠাসা? মাথায় ঘিরে বলতে কিছুই নেই, তাই না? থাকলেও তার এমন করে একটা ছেলের পেছনে রাখতি না। কতটা বেহায়ার নির্লজ্জ ছ্যাঁচড়া হলে একটা মেয়ে একটা ছেলের পেছনে এমন আতা জল খেয়ে লাগতে পারে। তোকে না দেখলে বুঝতেই পারতাম না। তোকে সামনে পেলে এখনই শোলে চড়াতাম। তুমি যা ইচ্ছা বলো, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি মন থেকে বলো না এই কথাগুলো, আমি জানি। তোর নামেই কাল সকালে আমি মামলা করব। আমার বউকে কষ্ট দেওয়ার জন্য তোর নামে কেস করব। একটা ছেলেকে বারবার কল করে হ্যারাস করছিস। তোর সব অপরাধ মিলিয়ে কমপক্ষে 10 বছরের জেল হবে। এমন করছো কেন আকাশ? তোর সাথে আমার কোন জন্মের শত্রুতা? কোন জন্মে আমি তোর পাকা ধারে মই দিয়েছিলাম, যার প্রতিশোধ নেওয়ার জন্য আমার পেছনে আঠার মতো লেগেছিস? আমি তোমাকে ভালোবাসি আকাশ। তোর সাথে আমার কোন জন্মের শত্রুতা? এখনো ভালোবাসি করছিস? আমার 1.5 বছরের অফিস জীবনে ফুল স্টপ পর্যন্ত ভুল হয়নি। আর সেদিন তোর জন্য আমার পুরো পেপারস ভুল হয়েছে। বসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তোকে তো আমি কেচেতে ছাড়বো না। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার আর আমার বউয়ের মাঝে দূরত্ব তৈরি হয়েছিল। শুধু বউয়ের না, বাড়ির সকলের সাথে। তোকে তো আমি সত্যি সত্যি পুলিশে দেব। অফিসে বাড়িতে তোর জন্য কোথাও শান্তি পাই না আমি।
তোর নামতে সত্যি সত্যি কেস করবো আমি। রাহা বুঝতে পারে না কিছু। দুজনের কথা শুনে আর ফ্যাল করে আকাশের রাগে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশ থামিয়ে দেয় নোভাকে। আর একবার আমার ফোনে কল করলে ফোনের ভেতর ঢোকে তোকে মারবো আমি। ফোন লাইন বিচ্ছিন্ন করে নাম্বারটা ব্লক করে দেয়। অনেক বকাবকি করে নোভাকে। এই মেয়ের মতো মেয়ে দ্বিতীয়টা দেখেনি আল্লাহর দুনিয়ায়। ইচ্ছে করছে ফোনের ভেতর ঢুকে ওটাকে পানিতে চুবাতে, কাঁচা চিবিয়ে খেতে, জীবন্ত পুঁতে দিতে। একটা মেয়ে কতটা নির্লজ্জ ছ্যাঁচড়া হলে এমন করে জানা নেই আকাশের। ফোনটা ছুড়ে দেয় বেডের ওপর। 2 হাতে আগলে ধরে রাহার মুখ। ওই শয়তান ফালতু মহিলা কাল রাতে কল করে কি বলেছে তোমাকে? রাহা বলতে পারে না কিছু। ফ্যাস করে কেঁদে দেয়। আকাশ জড়িয়ে ধরে মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, কাঁদছো কেন? কি হয়েছে? অনেকটা সময় কাঁদার পর রাহা শান্ত হয়। রাহা যতক্ষণ কেঁদেছে আকাশ ততক্ষণ রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল বুকের মাঝে। রাহার কান্না বন্ধ হলে রাহার মুখ বুক থেকে তুলে ধরে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে। নিজের হাতে রাহার চোখের পানি মুছে দেয়। তারপর সারা মুখে অজস্র চুমু খায়। 2 হাতে আগলে ধরে রাহার মুখ। রাহার চোখে চোখ রেখে বলে, পাগল মেয়ে, এভাবে কেউ কাঁদে? চোখ মুখের বেহাল দশা করে ফেলেছ। কাল ফোন করে ওই অশুভৈতর মেয়েটা কি বলেছিল? রাহা নোভার বলা কথাগুলো মনে করে আবারও ফুপিয়ে ওঠে। মুখ দিয়ে কথা না বেরিয়ে কান্না বেরিয়ে আসে আবারও। আকাশ আবার জড়িয়ে ধরে রাহাকে। মাথায় চুমু খেয়ে পিঠে হাত বুলিয়ে বলে, থাক, বলতে হবে না। বারবার এমন কান্না করছে কেন? তোমার আকাশ তোমার আছে, তোমারই থাকবে। তুমি আমার লাইফে আসার আগেও কোনো মেয়ে ছিল না, তুমি আসার পরেও নেই, আর আসবেও না। তুমি আমার লাইফের এক এবং অদ্বিতীয় নারী। আমি আমার মা বোনের পরে যদি কোনো নারীকে নিজের থেকে বেশি ভালোবেসে থাকি, সেটা তুমি। আমি আমার ঝামেলা রানীকে অনেক ভালোবাসি। আমার ঝামেলা রানী কান্না করলে আমার একটুও ভালো লাগে না, খুব কষ্ট হয়। তুমি এই ফালতু ইতর অশুভ মহিলার কথা শুনে আমাকে জিজ্ঞেস করতে পারতে, কি ওই মহিলা, তার সাথে আমার কিসের সম্পর্ক? জিজ্ঞেস করার অধিকার তোমার কাছে আছে তো নাকি? জিজ্ঞেস করোনি কেন? জিজ্ঞেস করলে তো তোমাকে এত কষ্ট পেতে হতো না। রাতেই সব ক্লিয়ার হয়ে যেত। ওই ইতর অশুভ মহিলাটা অফিস জয়েন করার পর থেকে আমার পেছন লেগেছে চোখের মতো। প্রথম দিনেই বলে দিয়েছে আমি ম্যারিড, কিন্তু সে বিশ্বাস করতে নারাজ। কার কাছ থেকে যেন আমার নাম্বার জোগাড় করেছে। অফিসে, বাড়িতে, সব জায়গায় জ্বালিয়ে মারছে। অসভ্য নির্লজ্জ ছ্যাঁচড়া মহিলাটা। আমি তোমাকেই ভালোবাসি, তোমারই থাকবে সারা জীবন। আমার ঝামেলা রানী আমার সব, আমার দুনিয়া। কান্না বন্ধ করো এখন ঝামেলা রানী, এত কাঁদলেই মাথা ব্যথা করবে। রাহা আকাশের বুক থেকে মুখ তুলে আকাশের মুখের দিকে তাকায়। এখনো হিচকি উঠছে। হিচকি তুলতে তুলতেই বলে, তুমি কিন্তু আমাকে কোনোদিনও ছেড়ে দেবে না। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, মরে যাবো আমি তোমায় ছাড়া। কাল থেকে আমার কত কষ্ট হচ্ছিল জানো তুমি। ছাড়বো না তো, তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? তুমি তো আমার সবকিছু। ঝামেলা রানীকে ছাড়া তো আকাশ নিজে মরে যাবে। আকাশের ভালো থাকার মেডিসিন তো ঝামেলা রানী। ঝামেলা রানীকে ছাড়া আকাশ বাঁচবে কিভাবে? কোনোদিনও কিন্তু আমার থেকে দূরে যাবে না তুমি। কোনো দিনও যাব না। একটু দূরে গিয়ে শিক্ষা হয়ে গেছে আমার। দুনিয়ার সবকিছু জলে ভেসে যাক, আমার ঝামেলা রানীর সবকিছু আগে আমার কাছে ইম্পর্টেন্ট। ওই মহিলা খুব খারাপ, তোমাকে জান বলে ডেকেছিল। ওই বলছেত মহিলার জিব্বা আগামীকাল অফিস গিয়ে ছেড়ে নেবো আমি। একটা চর খেয়ে শিক্ষা হয়নি, ওটাকে ভালোভাবে শিক্ষা দিতে হবে। রাহা তখনও আস্তে আস্তে ফোপাচ্ছে। নোভার বলা রাতের কথাগুলো মনে হতেই কান্নার বেগ বাড়ছে একটু একটু করে। আকাশ রাহা চোখের দিকে তাকিয়ে বলে, বুঝেছি, তোমার কান্না বন্ধ করার জন্য এখন ভিটামিন এলকে দিতে হবে, তাই না? বলে রাহার ওষ্ঠদ্বয় চেপে ধরে নিজের ওষ্ঠ দ্বারা। অনেকটা সময় পেরিয়ে যায়। আকাশ ছেড়ে দেয় রাহাকে। রাহার কান্না, হিচকি, ফোপানো সব বন্ধ হয়ে গেছে। আকাশ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, ভিটামিন এলকে দেখি কাজে দিয়েছে। নাও ইটস ইওর টার্ন ঝামেলা রানী। পারবো না। পারবো না বললে হবে না তো, পারতেই হবে তোমাকে। কয়েকদিনেরটা জমা হয়ে গেছে, সেগুলো পরিশোধ করে এখন। তোমার পাওনা পরিশোধ করেছে, এখন তোমার পালা। বলে রাহাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। মুখ বাড়িয়ে দিয়ে বলে, শুরু করো, সবই কিন্তু কম। রাহা আকাশের গালে, কপালে, ঠোঁটে ছোট ছোট আলতো করে চুমু খেতে শুরু করে। 1 মিনিট অতিবাহিত হওয়ার পর আকাশ আবারও রাহার ওষ্ঠদ্বয় চেপে ধরে নিজের ওষ্ঠ দ্বারা।
নিজের পড়া শেষ করে ব্যাগ রুমে রাখতে আসে রাহা। রুমে এসে দেখে আকাশ রুমে নেই। ব্যাগ রেখে ওয়াশরুমে প্রবেশ করে। সোফায় বসে আছে সবাই, কিন্তু এখনো রাহার দেখা নেই। খাবার খাবে, রাহার জন্য অপেক্ষা করছে সবাই। অনন্যা শেখ আর সাইমা শেখ খাবার বাড়তে সোফা ছেড়ে উঠে চলে যায়। যাওয়ার আগে অসীমকে বলে রাহাকে ডেকে নিয়ে আসার জন্য। অসীম সিঁড়ির দিকে তাকিয়ে গলা ছেড়ে রেখে ওঠে। ঝামেলা রানী, তাড়াতাড়ি খাবার খেতে আসো। অন্য পাশে বসে থাকা আমজাদ শেখ তেতে উঠে বলেন, তোকে বলেছি না এই নামে রাহাকে ডাকবি না, তারপরও ডাকছিস কেন? ডাকলে কি সমস্যা? আমি আবারও ডাকবো। ঝামেলা রানী, খাবার খেতে আসো। আমজাদ শেখ বসা থেকে উঠে দাঁড়ায়, তেড়ে আসে অসীমের দিকে। অসীম সোফা থেকে উঠে দৌড় শুরু করে। দৌড়াতে দৌড়াতে আরো কয়েকবার জোরে জোরে ঝামেলা রানী বলে ডাকে। আমজাদ শেখও পেছন পেছন দৌড়াতে দৌড়াতে বকাবকি করতে থাকে। সোফায় বসে থাকা সকলে উপভোগ করছে সেই দৃশ্য। এ যেন টম অ্যান্ড জেরির রেসিং হচ্ছে। এর আগেও বহুবার আমজাদ শেখ অসীমকে নিষেধ করেছেন রাহাকে ঝামেলা রানী বলে না ডাকতে। অনেকবার দৌড়ানিও দিয়েছেন, কিন্তু অসীম তো অসীমই, সে ঝামেলা রানী ছাড়া ডাকেই না। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে ওঠে আমজাদ শেখ। দাঁড়িয়ে যায় সোফার সামনে এসে। সোফার পেছনে দাঁড়িয়ে আছে অসীম। আজকে শুধু তাকে ধরতে পারি, তারপর তোর খবর আছে। ধরতে পারলে না খবর করবে? তোকে তো আজকে বলে আশেপাশে কিছু খোঁজে, কিন্তু কিছুই পায় না। তোর বর ভাইয়ের বউ তোর ভাবি হয়, তারপরও এভাবে সমাধান করছিস কেন? ভাইয়া যে ডাকে। ভাইয়ার বউ তাই ভাইয়া ডাকবি, তুই কেন ডাকবি? আমার ভাইয়ার বউ আমার ভাবি, আমি যা খুশি রাখবো, তাতে তোমার সমস্যা কোথায়? আমজাদ শেখ রাগে ফেটে পড়েন। এই ছেলে জীবনেও শুধরাবে না। তুই শুধু আমার হাতের নাগালে আয়, তারপর বুঝাচ্ছি আমার কোথায় সমস্যা। হরিণকে দেখেছো কখনো নিজের ইচ্ছায় সিংহের সামনে যেতে? আমজাদ শেখ অসীমকে মারার জন্য আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে শুরু করে। এই ছেলেকে দৌড়ে জীবনেও ধরা যাবে না। কিছু না পেয়ে সোফা থেকে কুশন তুলে নিয়ে ছুড়ে দেয় অসীমের গায়ে, কিন্তু অসীম সেটা ক্যাচ ধরে নেয়। একজন কিপারের লক্ষ্য কখনোই ভ্রষ্ট হয় না। ছেলে তুই শুধু আমার কাছে আয়, তোকে আস্ত কাচ্চা চিবিয়ে খাবো আমি। আল্লাহ আব্বা, তুমি কি উপজাতিদের খাতায় নাম লিখিয়েছো নাকি? একটু চুপ হয়ে আবার বলে, আমাকে বড় করতে এত বছরে তোমার অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন যদি খেয়ে ফেলো আমাকে, তাহলে তো তোমার সব টাকা গোয়ের ট্যাঙ্কিতে যাবে। অসীমের এমন কথা শুনে আমজাদ শেখ বেলুনের মতো ফুলতে শুরু করে। একটু পরেই যেন বোমের মতো ব্লাস্ট হয়ে যাবে। হুঙ্কার দিয়ে বলে, দূর হ আমার চোখের সামনে থেকে। কোথায় যাবে? জাহান্নামে যা। ওখানে অনেক গরম। আমজাদ শেখ সোফায় বসে থাকা বড় ভাই আর দুই ছেলের দিকে তাকায়। ওকে সরা আমার চোখের সামনে থেকে। এর মধ্যে আবার রাহা নিচে নেমে আসে। রাহার পায়ের শব্দ পেয়ে অসীম সেদিকে তাকায়। এই সুযোগে সদ্ব্যবহার করতে আমজাদ শেখ অসীমের দিকে এগিয়ে যায়। ধরতে পারলে আজকে খবর আছে। লাইটের আলোয় আমজাদ শেখের ছায়া পড়ে অসীমের সামনে। ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে আর 2 হাত দূরত্ব আছে। দে দৌড়। এক দৌড়ে গিয়ে দাঁড়ায় রাহার পেছনে। রাহাকে সামনে রেখে নিজে পেছনে দাঁড়ায়, রাহাকে ঢাল বানিয়ে। তারপর বলে, বইনা বাঁচাও তোমার শ্বশুরের হাত থেকে। তোমার শ্বশুর উপজাতিদের খাতায় নাম লিখিয়েছে। আমজাদ শেখ দাঁড়িয়ে যায়, অসীমের দিকে তাকিয়ে বলে, আজকের পর থেকে এই নামে সম্বোধন করবি, বইনা বলে। ঝামেলা রানী, তোমার শ্বশুর বলল আমাকে নাকি আস্ত কাজা চিবিয়ে খাবে। আমজাদ শেখের রাগ যতটুকু কমেছিল তার থেকে অনেক বেশি বেড়ে যায়। তেড়ে যায় আবার অসীমের দিকে। ধরার চেষ্টা করলে অসীম রাহাকে সামনে রেখে গোল গোল ঘুরতে শুরু করে। আমজাদ শেখ ধরতেও ধরতে পারে না। শেষমেশ আমজাদ শেখ খামচে ধরে অসীমের চুল। অসীম রাহাকে ছেড়ে নিজের চুল ছাড়ানোর জন্য ছটফট শুরু করে। অবস্থা বেগতিক দেখে সোফা থেকে উঠে সবাই এগিয়ে আসে দুজনের কাছে। রাহা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বুঝতে পারছে না কিছুই। কি হয়েছে? এরা বাব্বাটা এমন করছে কেন? সবাই আমজাদ শেখ আর অসীমকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু আমজাদ শেখ ছাড়ে না। চুল ছেড়ে টি শার্ট খামচে ধরে আবার। আরো ডাকবি ঝামেলা রানী বলে? অসীম দুদিকে মাথা নাড়ায়, ডাকবে বলে। তাহলে আমার সাথে সাথে বল। কি বলবো? বল আমি। আর কোনোদিন ঝামেলা রানী বলে ডাকবো না। আমি আর কোনোদিন ঝামেলা রানী বলে ডাকবো না। আমি সারা জীবন ঝামেলা রানী বলে ডাকবো।
কেমনটা লাগে? আমজাদ শেখের রাগ আকাশ চুম্বি। রাগে তার ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করে, আবার হাত উঁচু করে অসীমকে চড় দেওয়ার জন্য। কিন্তু এত আদরে ছেলেকে চড় দিতে পারে না, থেমে যায় তার হাত। ছোট থেকে ছেলেটাকে এত আদরে বড় করেছে, সেই ছেলের গায়ে কিভাবে আঘাত করবে সে? অতি আদরে আদরে বাদর তৈরি হয়েছিস। তোমারই তৈরি করেছো, আমি তো নিজ থেকে হইনি। তুই কোনোদিন ভালো হবি না। খারাপ ছিলাম কবে? আজ থেকে রাহাকে বাবি বলে ডাকবি। অসীম আমজাদ শেখের হাত থেকে নিজেকে মুক্ত করে নিয়ে অন্যদিকে যেতে যেতে সুর ধরে গান গাইতে গাইতে বলে, পারবো না আমি ভাবি ডাকতে তাকে, কোনোদিন পারবো না বই না ডাকতে তাকে, সারা জীবন আমি ডাকবো তাকে ঝামেলা রানী বলে। লা 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 লা। পারবো না আমি ভাবি ডাকতে তাকে, পারবো না পারবো না পারবো না। লা 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 লা। অসীমের গান শুনে আমজাদ শেখ আবার দৌড়ে যায় ওকে ধরার জন্য। অসীম নিজেও জোরসে দৌড় শুরু করে। অসীমকে ধরা এতই সহজ নাকি? দৌড়ে হাঁপিয়ে উঠে সোফায় বসে পড়েন। অসীম আমজাদ শেখের থেকে 10 হাত দূরত্ব রেখে দাঁড়ায়। আমজাদ শেখের কাছে এসে দাঁড়ায় বাড়ির সবাই। আমজাদ শেখ নিজেকে স্বাভাবিক করার জন্য জোরে জোরে শ্বাস নেন, চোখ বন্ধ করে। তারপর তাকায় অসীমের দিকে। তুই হয়েছিস কার মতো? আকাশ তোর বড় ভাই, ও তোর মতো হয়নি। আমার বড় ভাইয়া হয়েছে তোমার বড় ভাইয়ের মতো, আর ভাইয়ার ছোট ভাই হয়েছে তোমার বড় ভাইয়ের ছোট ভাইয়ের মতো। বুঝতে পেরেছো? বাড়ির সবাই অসীমের ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা বুঝতে পেরে হাসে। আমজাদ শেখ ভয়ঙ্কর ভাবে তাকায় ছেলের দিকে। এই ছেলেকে কিনা তিনি এত ভালোবেসেছিলেন। ছোটবেলায় ছেলের চাঞ্চল্য স্বভাব তাকে মুগ্ধ করত। কে জানতো সেই ছেলেই বড় হয়ে তার পিঠ পিছে ছুরি বসাবে। জানতে পারলে ছোটবেলাতেই ছেলেকে উদ্যম মাধ্যম দিয়ে সোজা করে ফেলতেন। আজলান শেখ বলেন, অসীম একদম ঠিক কথা বলেছে। ও তো তোর স্বভাবই পেয়েছে। যেখানে আকাশ আর অসীম ঝগড়া খোঁচাখুচি মারামারি ধরাধরি করবে, সেখানে তুই বাপ হয়ে সারাদিন ছেলের পেছনে লেগে থাকিস শত্রুর মতো। যেমন বাপ তেমন ছেলে। আমজাদ শেখ বড় ভাইয়ের দিকে তাকায়। তার ভাইটাও ছেলের পক্ষ নিয়ে কথা বলছে। শান্ত পরিবেশ, নিশ্চুপ নীরবতা। এতক্ষণের মারামারি হানাহানি ধরাধরি শেষ। অনন্যা শেখ সকলকে উদ্দেশ্য করে বলেন, সকালেই খাবার খেতে এসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমজাদ শেখ জেদ ধরে বলেন, খাবো না আমি। জেদ না দেখে খেতে বসো। বলছি তো খাবো না। মাঝখান থেকে অসীম বলে ওঠে, জামাল সাহেবের নাতি পরে খাবে, আগে আমি খেয়ে নেই। বলা তো যায় না খেতে বসে আবার আমার প্লেট ছিনিয়ে নিতে পারে। সবাই ঠোঁট চেপে হাসে। অসীম যে ইচ্ছে করে এমন করে সেটা সবাই খুব ভালো করেই জানে। আমজাদ শেখ যেমন কথায় কথায় ওকে ধমক দেয়, ঠিক তার প্রতিশোধ নেওয়ার জন্য অসীম ইচ্ছে করে ওর বাবাকে রাগায়। আমজাদ শেখ যতই রেগে যাক না কেন, ধমকাধমকিতেই সীমাবদ্ধ থাকে, কখনোই প্রহার করে না। তাই অসীম তাকে ভয় পেলেও তত বেশি ভয় পায় না। ছোট ছেলে হওয়ায় সকলের আদরের। বাড়ির বড়রা কেউ কখনো অসীমের গায়ে টোকা পর্যন্ত দেয়নি। কিন্তু খুনসুটির সময় বড় দুই ভাই আর বোনের হাতে মাঝে মধ্যেই কিলচড় খায়। তবে তারাও কখনো জোরে আঘাত করে না। সবকিছুর সমাপ্তি টেনে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায় সবাই। অসীম বড় দুই ভাইয়ের মাঝখানে বসে। কে জানে আমজাদ শেখ আবার যদি ওর চুল টানতে আসে, তাহলে দুই ভাই ওকে বাঁচিয়ে নিবে। ও শুধু এখন আরামসে খাবে। দৌড়াদৌড়ি করে বেশ খিদে পেয়ে গেছে। সকালে আকাশ অফিসে এসে নোভাকে বকাবকি শুরু করে। যে সে বকাবকি না, হাই লেভেলের বকাবকি। আকাশের তাণ্ডবে অফিসের সবাই জড়ো হয় ওদের দুজনকে ঘিরে। শান্ত চুপচাপ শান্তিপ্রিয় মানুষ আকাশ। প্রয়োজনের বাইরে টু শব্দও করে না কখনো। কারোর সাথে কখনোই তর্কে জড়ায় না। অফিসে আসে, কাজ শেষ করে আবারও বাড়ি ফিরে যায়। কাজের বাইরে আকাশ কিছুই বোঝে না। কোনো ছেলের সাথেও আজ পর্যন্ত তর্ক বিতর্ক হয়নি আকাশের। সে আকাশ কিনা একটা মেয়েকে এভাবে বকছে। বকাবকির এক পর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। নিলয় আকাশের সাথে একই অফিসে জব করে। রাফির অন্য অফিসে জব হয়েছে। নিলয় আকাশকে ছোটবেলা থেকেই চিনে। আকাশ কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলেনি, সবসময় মেয়েদের এড়িয়ে চলতো। সেই আকাশ কিনা একটা মেয়ের সাথে এভাবে ঝগড়া করছে। নোভা অফিসে জয়েন করেছে, এখনো মাস হয়নি।
সেই মেয়ের সাথে আকাশ এভাবে ঝগড়া করছে, আদৌ কি তা বিশ্বাসযোগ্য? সকলেই শান্ত আকাশের অশান্ত রূপ দেখে বাক্যহারা হয়ে দাঁড়িয়ে আছে। এ যেন ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। শান্ত মানুষ অশান্ত হলে ঠিক কেমন হয় তা আকাশকে দেখে বোঝাই যাচ্ছে। অফিসের সিইও এসে এমন অবস্থা দেখে দ্রুত এগিয়ে যায় দুজনের কাছে। আকাশের রাগে লাল চোখমুখ দেখেই বুঝতে পারে বড়সড় কোনো ঝামেলা হয়েছে, তবুও নিজের গম্ভীরতা বজায় রেখে বলে, মিস্টার আকাশ, কি হয়েছে? আপনি মিস নোভার সাথে এমন করছেন কেন? আকাশ মুখ বন্ধ করে সিইওর দিকে তাকায়। নোভা ইনোসেন্ট ফেস করে কুমিরের কান্না কেঁদে বলে, দেখুন না স্যার, মিস্টার আকাশ অফিসে এসেই আমার সাথে কেমন বাজে বিহেভ করছে। আকাশ গলা ফাটিয়ে চিৎকার করে নোভাকে ধমক দিয়ে ওঠে। উপস্থিত সকলেই কেঁপে ওঠে আকাশের চিৎকারে। নোভার তো ভয়ে চোখ মুখ শুকিয়ে শেষ। শান্ত আকাশের এমন রূপ দেখে ওর মনে ভয় ঢুকে গেছে। আকাশ মাথা ঠান্ডা করে ওর সাথে কি কি করেছে এই নোভা সব বলে। নোভা সাপোর্টে না করে দেয়, সে এসব কিছুই করেনি। আকাশ মিথ্যে বলছে। আকাশ নোভার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তুই আমাকে এখনো চিনিস না ছেঁচড়া মহিলা। আমি আন্দাজ করেছিলাম এমন কিছু হবে, তুই সব প্রমাণ রেখে দিয়েছে। বলে পকেট থেকে ফোন বের করে অডিও রেকর্ডিং চালু করে, যেখানে নোভার বলা প্রত্যেকটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। কণ্ঠস্বর নোভার, সেটাতেও সবাই শিওর। গত পরশু অফিসের কাজ শেষ করে ওয়াশরুমে যাচ্ছিলাম আমি, কিন্তু এই ফালতু ছেঁচড়া মহিলা হঠাৎ করে কোত্থেকে এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরেছিল। রাগে জ্বর মেরে শাসিও ছিলাম, কিন্তু নির্লজ্জ ছেঁচড়া মহিলা লজ্জা থাকলে তো। নোভা রেগে আকাশের দিকে তাকিয়ে থাকে। এই অফিসে জয়েন করার পর অফিসের প্রায় সব স্টাফ নোভার আকর্ষণীয় ফিগার, আবেদনময়ী রূপে মাতাল হয়ে তাকিয়ে থাকতো, যাতে করে নোভার নিজেকে বিশেষ কেউ মনে হতো। আকাশের নজর কাড়ার জন্য নিজেকে তৈরি করতো সেভাবেই। হাতে গোনা কয়েকজন খুব একটা তাকাতো না নোভার দিকে, তাদের মধ্যে আকাশ ছিল অন্যতম। আকাশ কখনোই চোখ তুলে তাকায়নি নোভার দিকে। আকাশের অ্যাটিটিউড, ওর ব্যক্তিত্ব সবকিছু নোভার নজর কাড়ে। সেই সাথে মনে জেদ চাপে আকাশকে নিজের রূপের জালে ফেলবে। আকাশকে নিজের প্রতি আকর্ষিত করার জন্য অনেক কিছু করে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। তারপর থেকে নিজেই আগ বাড়িয়ে আকাশের সাথে কথা বলতে শুরু করে, ফোনে কল করতে শুরু করে। আকাশ নোভার ইন্টেনশন বুঝতে পেরে আগেই বলে দেয় ও ম্যারিড। আকাশ সকলের মাঝখান থেকে বেরিয়ে নিজের ডেস্কের দিকে এগিয়ে যায়। এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো কাজ নেই। এই মেয়ের ছায়াও দেখতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছিল ঠাঠিয়ে কয়েকটা চর বসাতে, কিন্তু এই নোংরা ডাস্টবিন ছুঁতেও ঘেন্না হচ্ছে। সিইও নোভাকে বহিষ্কার করে। এরকম স্টাফের প্রয়োজন নেই। শুধু মেধা ভালো থাকলেই হবে না, সাথে চরিত্রটাও ভালো করতে হবে। একজন বিবাহিত পুরুষ কিনা একটা মেয়ের কাছে এতদিন ধরে উত্তপ্ত হয়ে আসছিল, ভাবলেই অবাক লাগে। অসীম রাহাকে ঝামেলা রানী বলে ডাকতে ডাকতে আকাশের রুমের দিকে এগিয়ে আসছে। রাহা তখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখছিল। অসীমের ডাক শুনে ডোরের দিকে তাকিয়ে থাকে। এখন 3টার বেশি বাজে। আজকে ছুটির দিন। দুপুরের খাবার খেয়ে আকাশ রাহাকে চেপে ধরে শুয়েছিল ঘুমানোর জন্য। আকাশ ঘুমিয়ে গেলেও রাহার ঘুম আসে না। আকাশের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিয়ে উঠে এসছে। বসে বসে ভালো লাগছিল না, তাই ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখছিল। ডোরের দিক থেকে চোখ সরিয়ে বেডের দিকে তাকায়। চাদর দিয়ে কোমর অবধি ঢেকে চিত হয়ে ঘুমিয়ে আছে আকাশ। অসীমের এই ডাকাডাকিতে না আবার ঘুম ভেঙে যায়। অসীম রুমের সামনে দাঁড়িয়ে ভেতরে উকি দেয়। রাহাকে দেখতে না পেয়ে মাথা ঢুকিয়ে দেয় ভেতরে। বেডের দিকে তাকিয়ে দেখে ভাইয়া ঘুমিয়ে আছে, রাহা নেই। রুমের আশেপাশে নজর বোলাতেই দেখে রাহা ড্রেসিং টেবিলের সামনে হাঁটুতে ভর করে বসে আছে। অসীম ভেতরে প্রবেশ করে, এসে দাঁড়ায় রাহার পাশে। কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছিল না কেন? তোমার ভাইয়া তো ঘুমিয়ে আছে, সারা দিলে যদি উঠে যায় তাই। ওরে ঝামেলা রানী রে, আমি এত জোরে জোরে ডাকছি সেই ডাকে উঠবে না, আর তুমি একটু সাড়া দিলেই উঠে যাবে। ডাকছিলে কেন? তোমার জন্য আইসক্রিম ফ্রিজে রেখে দিয়েছি, খেয়ে নিও। আপুটা আপু নিয়েছে। তুমি খাবে না? খেয়েছি। আমার জন্য কয়টা রেখেছো? একটা। রাহা গাল ফুলিয়ে বলে, তোমাকে বলেছি না আমার জন্য 2টো করে নিয়ে আসতে? দোকানে আর ছিল না তো। অন্য দোকানে তো ছিল। না, ছিল না। মিথ্যে কথা। সত্যি কথা বলছি। রাহা ফুলানো গাল ফুলিয়ে রেখে ড্রেসিং টেবিলের ড্রয়ারে মেকআপ প্রোডাক্টগুলো তুলে রাখতে শুরু করে। অসীম মুচকি হাসে। আইসক্রিম দুটোই রেখেছে রাহার জন্য। ও জানে একটা আইসক্রিম খেয়ে রাহার মন ভরবে না, ওর দুটোই লাগবে। অসীম নিচে হয়ে রাহার ফুলিয়ে রাখা 2 গাল চাপ দেয়। সাথে সাথেই মুখের ভেতরের হাওয়া বেরিয়ে যায় ফুস করে। অসীম হেসে ওঠে, সাথে রাহাও হাসে।
অসীম রাহার লিপস্টিক আর আইলাইনার হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলে,